নমস্কার, নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। বিদায়কালেও শ্রদ্ধা বাড়িয়ে গেলেন মানুষটি, মহামান্য বিচারপতি বিশ্বজিৎ বসু। বিদায়কালেও স্মরণ করিয়ে দিলেন যে জুডিশিয়ারির ওপর মানুষের আস্থা ফেরানোটা একটা কাজ, সেটা লঙ্ঘিত হচ্ছে। আপাত দৃষ্টিতে যে খবরটা আমাদের দফতরে এসে গতকাল নতুন বাংলার কন্টেন্ট ক্রিয়েশনের সময় যখন আমাদের কাছে সে দফতরে পৌঁছলো, সে খবরটা হলো মহামান্য বিচারপতি বিশ্বজিৎ বসু তিনি ভারপ্রাপ্ত বিচারপতি সুজয় পালকে লিখিতভাবে জানিয়েছেন যে বিদায়কালে 23 জানুয়ারি তার বিচারপতির পদ থেকে রিটায়ারমেন্টের দিন। সেদিন নর্মাল প্রসিডিওর হচ্ছে যে ফুল কোর্ট করে তাকে সম্বর্ধনা দেওয়া, অর্থাৎ সমস্ত বিচারপতিরা প্রধান বিচারপতির কক্ষে হাজির হবেন এবং সেই কক্ষে সামনে উপস্থিত থাকবেন বিভিন্ন আইনজীবীদের সংগঠন। তারা ভালো ভালো কথা বলবেন এবং তারপর তাকে বিদায় সম্ভাষণ জানিয়ে তিনি কর্মজীবন থেকে রিটায়ার করবেন। এটাই সিস্টেম কলকাতা হাইকোর্টের। তো যে কোনো বিচার কক্ষের সেটাই সিস্টেম যে ফুল কোর্ট করে বিদায় সম্ভাষণ জানানো হয় মহামান্য বিচারপতিদের, যাদের অবসরের দিন নির্দিষ্ট দিনে আসে। আজকে এই প্রতিবেদনটা পেশ করছি এই কারণে, যখন আমরা সংবাদ মাধ্যমে দেখলাম মহামান্য বিচারপতি বিশ্বজিৎ বসু তিনি সুজয় পালকে লিখিতভাবে জানিয়েছেন যে আমি এই সম্বর্ধনাটা নেব না। কেন নেব না? প্রকাশ্যে কিছু তিনি বলেননি, কিন্তু সূত্র মারফত খবর বলে সংবাদ মাধ্যম কোট করছে যে আইনজীবীদের 3টি সংগঠন যখন মহামান্য বিচারপতি বিশ্বজিৎ বসুর একটি রায়ের প্রেক্ষিতে দাঁড়িয়ে যখন ওই চাকরি দুর্নীতির এক শ্রেণীর প্রতারক যারা শিক্ষা ব্যবস্থাটাকে কলুষিত করেছেন, তারা কলকাতা হাইকোর্টের পাশেই কাছাকাছি অঞ্চলে সেখানে মহামান্য বিচারপতির ছবি প্রিন্ট আউট করে নিয়ে আসে এবং সেটা মাটিতে ফেলেন, সেটা জুতো দিয়ে মারান এবং তার প্রেক্ষিতে দাঁড়িয়ে আপনারা জানেন যে কন্টেম্পট অফ কোর্ট আদালত অবমাননার মামলা হয় নির্দিষ্ট যারা চাকরি আন্দোলন করছিলেন তাদের বিরুদ্ধে এবং অবশ্যই কুণাল ঘোষের বিরুদ্ধে, যেহেতু মস্তিষ্ক কুণাল ঘোষের অ্যাপারেন্টলি মনে হয়েছিল যারা মামলাটা করেছেন তাদের কাছে। পরবর্তীকালে সেই মামলায় কলকাতা হাইকোর্টে শুনানি হয়েছে, কিন্তু তার শেষ পর্যন্ত কী রায় হয়েছে আমরা কেউ জানি না। কিন্তু এক্ষেত্রে দাঁড়িয়ে মহামান্য বিচারপতি বিশ্বজিৎ বসু তার ঘনিষ্ঠ মহল সূত্র বলে কোট করে বলা হচ্ছে যে তিনি এই সম্বর্ধনাটা নেবেন না, অর্থাৎ বিচারপতিরা উপস্থিত থাকবেন, সহ বিচারপতিরা উপস্থিত থাকবেন, ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি উপস্থিত থাকবেন, সামনে বিদগ্ধ আইনজীবীরা উপস্থিত থাকবেন এবং তারপর তাকে বিদায় সম্বর্ধনা দেওয়া হবে, এটি তিনি নেবেন না। কেননা সেই সময় দাঁড়িয়ে এই 3টে আইনজীবী সংগঠন তারা যে যথাযথ প্রতিবাদটা করা দরকার ছিল একজন বিচারপতির এই অমর্যাদাকে কেন্দ্র করে, তখন তারা করেননি। ফলত বিদায়ের দিনে তাদের মিষ্টি মিষ্টি ভাষণ শুনতে তিনি রাজি নন। অ্যাপারেন্টলি এই রিপোর্টটা এসে পৌঁছলো, কিন্তু আমার মনে হয়েছে এর পেছনেও মহামান্য বিচারপতির মনে হয়তো আরও কিছু কাজ করেছে। মনের ঠিকানা মনের খবর কে রাখেন, কিন্তু আমাদের নিজস্ব বিশ্লেষণে বলছে এটা যে মহামান্য বিচারপতি বিচার ব্যবস্থা থেকেও কি সুবিচার পেয়েছেন। ভাবুন, একজন বিচারপতি তিনি সিটিং জাজ, কলকাতা হাইকোর্টের মতো খ্যাতনামা প্রতিষ্ঠানের সিটিং জাজ, সেইখানে সেই বিচারপতির রায়ের প্রেক্ষিতে দাঁড়িয়ে একটি নির্দিষ্ট রাজনৈতিক দল এই অসভ্যতা করালো, তার ছবি জুতো দিয়ে মারালো, থুতু ছিটালো। তারপরও কলকাতা হাইকোর্টে যখন মামলা হলো তার যথাযথ দ্রুত বিচার কি হয়েছে? বাংলার মানুষের প্রশ্ন, এটা মহামান্য বিচারপতির মনের প্রশ্ন কিনা জানি না, কিন্তু আমার অন্তত মনের প্রশ্ন। কলকাতা হাইকোর্ট প্রার্থনা খুব দ্রুত সিদ্ধান্ত নিয়ে যারা করেছেন তাদের শাস্তিটাকে সুনিশ্চিত করা এবং একটা দৃষ্টান্ত সমাজে রাখা যে হাইকোর্টের বা কোনো আদালতের কোনো বিচারপতিকে এইভাবে অশ্রদ্ধা জানালে এই পরিণতি হতে পারে। দুর্ভাগ্য, দুঃখের যে এই রাজ্যে, এই দেশে কখনো বিচার ব্যবস্থায় এই প্রোঅ্যাক্টিভনেস বিচারপতিদের সম্বন্ধে অশ্রদ্ধা জানালে দেখায় না এবং তার ফল বারবার আমরা পেয়েছি। আমরা বাংলা মাটিতে পেয়েছি, দেখেছেন মহামান্য বিচারপতি রাজাশেখর মান্তার তার বাড়ির সামনে পোস্টার, হাইকোর্ট চত্বরে পোস্টার, তার কক্ষের সামনে অবস্থান, সব কিছু দেখেছি। তো তারপরও কি মহামান্য বিচারপতি রাজাশেখর মান্তার বিরুদ্ধে যারা এই অসভ্যতাটা করেছিল তাদের বিরুদ্ধে কলকাতা হাইকোর্ট ব্যবস্থা নিয়েছে? আগে প্রধান বিচারপতি শিবজ্ঞানমের আমলে সম্ভবত এটা হয়েছিল, কিন্তু সেই রায়টা বেরোলো কেন কলকাতা হাইকোর্টে?
কোথায় অসুবিধে ছিল? যারা আইনজীবীরা অসভ্যতা করেছেন, গুটি কয়েক আইনজীবী অসভ্যতা করেছেন, তাদের বিরুদ্ধে কেন কলকাতা হাইকোর্ট কঠোর হাতে দমন করলো না ব্যাপারটা? কেন যারা পোস্টার মারলেন তাদের সিসিটিভি ফুটেজ পাওয়ার পরও কলকাতা পুলিশ, সম্ভবত বিনীত গোয়েল তখন কলকাতা পুলিশ কমিশনার ছিলেন, তিনি সিসিটিভি ফুটেজ পাওয়ার পরও বিশ্লেষণ হচ্ছে বলে অ্যাভয়েড করে গিয়েছিলেন? তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি? কলকাতা হাইকোর্ট চত্বরের বাইরে যে পোস্টার রাজশেখর মান্তার ব্যাপারে হয়েছিল, তার বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হয়নি? অভিযোগের আঙুল তো উঠছে কলকাতা হাইকোর্টের বিচার ব্যবস্থা সম্বন্ধে, যে তাঁরা যখন জুডিশিয়ারি আক্রান্ত হন ব্যবস্থা নেন না। বহুদিন আগে আমি আপনাদের সামনে বলেছিলাম, যখন কলকাতা হাইকোর্টের বিচার ব্যবস্থা সম্বন্ধে অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্ভবত হলদিয়ার একটা মিটিং থেকে অভিযোগের আঙুল তুলেছেন বিচ্ছিন্নভাবে, কুৎসিতভাবে, তখন সম্ভবত আইনজীবী কৌস্তব বাগচি জাস্টিস সব্যসাচী ভট্টাচার্যের বেঞ্চে গিয়ে মামলা দায়ের করেছেন। জাস্টিস সব্যসাচী ভট্টাচার্য বলেছিলেন, মামলাটা রিজেক্ট করার পর বলেছেন যে আদালত অত সস্তার জিনিস নয় যে কেউ অভিযোগের আঙুল তুললেই সঙ্গে সঙ্গে সে ব্যাপারে আদালতকে রিয়্যাক্ট করতে হবে। এই রায়টা আমার মনে হয়েছে, আমি একজন ব্যক্তি নাগরিক হিসেবে মনে হয়েছে যে যথার্থ ছিল না। সেদিন যদি মহামান্য বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতেন, তাহলে পিজি হসপিটালের সামনে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় আবার জুডিশিয়ারিকে আক্রমণ করার সুযোগ পেতেন না। বারবার কুণাল ঘোষ জুডিশিয়ারিকে আক্রমণ করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় জুডিশিয়ারিকে আক্রমণ করেছেন। কে আক্রান্ত হয়নি বলুন তো? মহামান্য বিচারপতি অমৃতা সিনহা আক্রান্ত হয়েছেন, মহামান্য বিচারপতি বিশ্বজিৎ বসু আক্রান্ত হয়েছেন, মহামান্য বিচারপতি রাজশেখর মান্তা আক্রান্ত হয়েছেন, অভিজিৎ গাঙ্গুলির কথা তো ছেড়ে দিচ্ছি, একের পর এক বিচারপতিরা আক্রান্ত হয়েছেন। জুডিশিয়ারি কি যথাযথ প্রোঅ্যাক্টিভ ভূমিকা পালন করেছেন? মহামান্য বিচারপতি বিশ্বজিৎ বসুর ছবি ওইভাবে মারানোর পর উচিত ছিল না? আমি উচিত কথাটা বলছি এই কারণে, মনের প্রত্যাশার জায়গা থেকে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি বা বিচার ব্যবস্থা থেকে দ্রুত মহামান্য বিচারপতি বিশ্বজিৎ বসুর এই ঘটনার তো সিসিটিভি ফুটেজ আছে, বিভিন্ন ইলেকট্রনিক্স মিডিয়া দেখেছে, তাহলে কেন দ্রুত সিদ্ধান্ত নিয়ে শাস্তির ব্যবস্থা করা হলো না? রাজ্য সরকার একটা প্রতারক সরকার, এখানে শাসন ব্যবস্থায় যারা রয়েছে তারা একটা প্রতারক, তাদের আইনজীবীরা তাদের হয়ে সওয়াল করবেন স্বাভাবিক, কিন্তু যেখানে ইলেকট্রনিক্স মিডিয়া দেখাচ্ছে, যেখানে সিসিটিভি ফুটেজ পাওয়া গেছে, সেখানে জুডিশিয়ারি যদি ব্যবস্থা না নেয়, তাহলে অভিমান তো শুধু আইনজীবী সংগঠনগুলো প্রতিবাদ করেনি বলে তাদের ওপর থাকা উচিত না? জুডিশিয়াল সিস্টেমের মধ্যে যারা সহ বিচারপতি ছিলেন, তাদের প্রতিও তো অভিমান আসতে পারে। তিনিও তো রক্তমাংসের মানুষ। মহামান্য বিচারপতি বিশ্বজিৎ বসু সাম্প্রতিককালে 313 জন জিটিএ দুর্নীতিতে তাদের চাকরি চলে গিয়েছিল। মহামান্য বিচারপতি তপব্রত চক্রবর্তীরা 3 মাসের জন্য সেটাকে স্টে অর্ডার দিয়ে দিলেন। কি মেসেজ চাচ্ছে? আমি বলছি, দেখুন, আমি কোনো রায়কে নিয়ে সমালোচনা করা যায়, কোনো বিচারপতিকে নিয়ে আমি সমালোচনা করছি না, কিন্তু কি মেসেজ মানুষের কাছে যাচ্ছে? দুর্নীতির ব্যাপারে কলকাতা হাইকোর্টের কী ভূমিকা, সেটা নিয়ে তো মানুষ প্রশ্ন করছে। দেখুন, মানুষের প্রশ্ন করার অধিকার আছে, তারা করছেন, অশ্রদ্ধা না রেখে, জুডিশিয়াল সিস্টেমের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি। ভালো মেসেজ যাচ্ছে না। 32,000 চাকরি ব্যাপারে যে রায় কলকাতা হাইকোর্ট থেকে বেরিয়েছে, বহু মানুষ সেটা নিয়ে প্রশ্ন করছেন। আমরা দেখেছি সিভিক ভলেন্টিয়ারদের নিয়ে মিনিটে 60 জন করে না 600 জন করে ইন্টারভিউয়ের সেই রায়ও কলকাতা হাইকোর্ট থেকে বেরিয়েছিল। মানুষের কাছে কিন্তু ভুল মেসেজ গিয়েছিল। 32,000 নিয়েও ভুল মেসেজ গেল, জিটিএ নিয়েও ভুল মেসেজ গেল। তাহলে মানুষের বিচার ব্যবস্থা সম্বন্ধে শ্রদ্ধা জাগানোর কাজটাও তো বিচার ব্যবস্থার। আমি বলছি না কোনো বিচার পক্ষে দেওয়া বিপক্ষে দেওয়া, কিন্তু কোনো একটা জায়গায় বিচার ব্যবস্থাকেও ভাবতে হবে যে আমার সম্বন্ধে, আমার বিচার ব্যবস্থার সম্বন্ধে আমাকে শ্রদ্ধা জাগাতে হবে। তারিখ পে তারিখের কালচার, তারপর বিভিন্ন সময়ে মানুষের অশ্রদ্ধা জাগানোর রায়, এবং তারপর সবথেকে বড় কথা সেটা হচ্ছে কলকাতা হাইকোর্টে বিচারপতি আক্রান্ত হচ্ছেন। সেখানেই প্রতারক সরকার বা তার চেলাচামুন্ডা, তাদের যারা কৌশলী, তারা তো চেষ্টা করবেন তাদের বাঁচানো। তো কেন, চোরকে বাঁচানোর কাজ তো তাদের করতেই হবে, কারণ একটা চৌর্যবৃত্তির সংগঠন এ রাজ্যে শাসন ব্যবস্থাটাকে চালাচ্ছে। কিন্তু বিচার ব্যবস্থার গরিমাকে রক্ষা করার দায়িত্ব বিচার ব্যবস্থার নয়? আমি প্রশ্নটা রাখলাম, আমি কারোর প্রতি কোনো অশ্রদ্ধা না রেখেই বলছি। মহামান্য বিচারপতি বিশ্বজিৎ বসু যাওয়ার সময়ও কিন্তু শ্রদ্ধা বাড়িয়ে গেলেন। আমি আবার বলছি, বিদায়কালেও শ্রদ্ধা বাড়িয়ে গেলেন মহামান্য বিচারপতি বিশ্বজিৎ বসু। তার প্রচুর লাইভ স্ট্রিমিংয়ের অনুষ্ঠান আমি শুনেছি। যেভাবে প্রশ্ন বিদ্ধ করেন, যেভাবে লজিক্যাল প্রশ্নগুলো তোলেন,
প্রত্যেকটা প্রশ্ন থেকে বাঁচার জন্য চেষ্টা করেন এই রাজ্যের প্রতারক সরকার এবং তার আইনজীবীরা। আপনি শুনবেন না, আপনি এই মামলা শুনবেন না, এরকমও তো বিচারপতিদের শুনতে হয়। কেন এই অধ্যত্তক, কেন এই অসভ্যতা সহ্য করবে একটা বিচার ব্যবস্থা? একজন বিচারপতি সহ মানে বিচারপতি, তিনি 8জন বিচারপতি কলকাতা হাইকোর্টে রয়েছে। আমি তাদের প্রতি প্রত্যেকের প্রতি সম্মান শ্রদ্ধা রেখে প্রশ্ন করছি, আপনাদের একজন কলিগ, ছেড়ে দিন, আমাদের কাছে প্রত্যেক বিচারপতি ঈশ্বর, কিন্তু তা সত্ত্বেও বলছি সাধারণ মানুষ সেটা বিশ্বাস করতে চায়। কিন্তু সেই বিচারপতির ছবি বুট দিয়ে জুতো দিয়ে মারানোর পর তার রায় কেন বেরোয় না দ্রুত? কোথায় অসুবিধে, কোথায় সমস্যা? এইখান থেকে দাঁড়িয়ে তো মানুষের মনে অভিমান জন্মায়। আমি বলছি না মহামান্য বিচারপতি বিশ্বজিৎ বসু সেই কারণেই অভিমান, কিন্তু আমার মনে তো অভিমান আছে যে বিশ্বজিৎ বসুর ছবি জুতো দিয়ে মারানোর পর তার রায় আজও বেরোলো না কেন? কেন জাস্টিস রাজশেখর মান্তার বাড়ির সামনে পোস্টার, হাইকোর্টের বাইরের পোস্টার, তার আদালত কক্ষের সামনে বসে থাকার পরও বসে পড়ো কেন সে ব্যাপারে বিচার ব্যবস্থা দ্রুত সিদ্ধান্ত নিল না? কেন জাস্টিস অমৃতা সিনহাকে কদর্য ব্যক্তি আক্রমণ করার পরও, তার পরিবারের পেছনে দক্ষিণ বিধাননগর থানাকে লেলিয়ে দেওয়ার পর কেন কলকাতা হাইকোর্ট যথাযথ ব্যবস্থার দিকে যায় না? এই প্রশ্নের জায়গা থেকেই বিচার ব্যবস্থাকে দুর্বল ভাবতে সাহস করে প্রতারক গোষ্ঠী যারা পশ্চিমবঙ্গটাকে চালাচ্ছেন। কিন্তু বাংলার মানুষ কি অপরাধ করেছে? তাদের শেষ ভরসা তো বিচার ব্যবস্থা। কারণ চারিদিকে চুরির সাম্রাজ্যর মধ্যে দাঁড়িয়ে মাথা উঁচু করে বাংলার মানুষ ভাবতে চায় আদালতে যাব, হাইকোর্টে যাব, সেই হাইকোর্টের বিচারপতি যদি বিচার না পান তাহলে থাকলোটা কি? প্রশ্নটা ভাববেন। আর ভালো থাকবেন মহামান্য বিচারপতি বিশ্বজিৎ বসু। আপনার বিদায়কালে আপনি কিন্তু অসীম শ্রদ্ধা বাড়িয়ে গেলেন, যা অনেকেই পারে না, আপনি করে দেখালেন।